বর্তমান ত্রিপুরাতে আপনার দলের অবস্থা কেমন? সরকারি নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি যে সাবমিশনটা সেটা বাধ্যতামূলক নয়, তো ভিসি ইলেকশন বললেন, তাহলে ভিসি ইলেকশনে আপনাদের বর্তমান স্ট্যাটাস অনুসারে দল কি ক্যান্ডিডেট দিতে পারবে সব জায়গায়? ত্রিপুরা রাজ্যে এমনি পরপর অনেকগুলি সমস্যা চলছে। যদি প্রশ্ন করেন কি সমস্যা, বেকারত্ব তো এক নম্বর, যার সাথে আমরা কন্টিনিউ লড়াই চালিয়ে যাচ্ছি। এর সাথে পাল্লা দিয়ে আরেকটি প্রবলেম ক্রিয়েট হয়েছে, তা হলো বিদ্যুতের বিল, যেটা নিয়ে পুরো রাজ্য গরম। কারণ অলরেডি কারেন্ট বিভিন্ন জায়গায় থাকে না, অতিরিক্ত গরমে তার সঙ্গে লম্বা লম্বা বিল। কেউ পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে, বিদ্যুৎ দপ্তরকে আঙ্গুল তুলছে। এমন অনেক প্রবলেমের মাঝখানে হঠাৎ করে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয় যে সরকারি নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি যে সাবমিশনটা সেটা বাধ্যতামূলক নয়, এবং পাশাপাশি 5 বছরের যে স্কুলিং সার্টিফিকেটটা কম্পালসারি। এই যে এত বড় একটা সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যের যুবকদের উপরে কেমন প্রভাব পড়বে সেটাই থাকবে আজকের আমাদের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট রাখু দাস, যাকে অলরেডি আপনারা কংগ্রেস দলের একটা অতি পরিচিত মুখ হিসেবে চেনেন। নমস্কার, আমি নিবেদিতা চক্রবর্তী, রাষ্ট্রীয় সমাচারের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাখুদা, অলরেডি স্টেটের মধ্যে পিআরটিসি নিয়ে একটা নতুন তর্ক শুরু হয়ে গেছে, সরকার পক্ষ বা বিপক্ষ সেটাই বলুন। এই টপিকে আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব, কারণ অ্যাডভোকেট হিসেবে যেমন আপনার অভিজ্ঞতা আছে, পাশাপাশি আপনি একজন বিরোধী মুখ ত্রিপুরা রাজ্যের, তো আপনার নিজস্ব অপিনিয়ন অবশ্যই আছে। এটাতে ঢোকার আগে আপনাকে বর্তমান ত্রিপুরার কিছু কারেন্ট সিচুয়েশন নিয়ে পরপর 3টে কোশ্চেন করব, শুধু উত্তরটা দেবেন দাদা, কোনো ভূমিকা নয়, কোনো মেকআপ নয়, ঠিক আছে? প্রথমত শুরু করি, আপনি তো বেসিক্যালি কংগ্রেসের একটি যুব মুখ বলতে পারি আমরা। তো আপনার মতে বর্তমান ত্রিপুরাতে আপনার দলের অবস্থা কেমন? স্ট্যাটাস কি, প্রেজেন্ট স্ট্যাটাস? প্রেজেন্ট স্ট্যাটাস, যে কোনো স্টুডেন্ট তার সারা বছরের পড়াশোনাটা কেমন আমরা কি করে বুঝি রেজাল্টের মাধ্যমে। তো এতদিন রেজাল্ট আমরা পেয়েছি, আগামী দিন আসছে আবার রেজাল্ট। আপনি যেহেতু বলছেন শর্টকাটে বলার জন্য, আমি শর্টকাটেই বলছি। তো পরীক্ষার পরেই বিগত দিনের পরীক্ষার রেজাল্টগুলো দেখেছেন, এখন আগামী দিন আবার পরীক্ষার রেজাল্ট দিয়ে বিগত দিনের রেজাল্ট খুব একটা বেশি মিষ্টি খাওয়ার মতো নয়, তাই নাকি? তাহলে তো অবশ্যই এবারও কি এবার তো আমি এখন সামনে নির্বাচনের রেজাল্ট আসছে, এডিসি ভিসি ইলেকশন। যেহেতু ভিসি ইলেকশন বললেন, তাহলে ভিসি ইলেকশনে আপনাদের বর্তমান স্ট্যাটাস অনুসারে দল কি ক্যান্ডিডেট দিতে পারবে সব জায়গায়? দেখুন, আমি পিসিসি প্রেসিডেন্ট নই। যিনি পিসিসি প্রেসিডেন্ট, এবং আমি এখন আমার কংগ্রেস দলের আমি একজন সদস্য বা কর্মী, কিন্তু দলের দায়িত্বে তো আমরা নিই। দলের দায়িত্বে আশিস বাবু আমাদের রাজ্য সভাপতি, উনি বলতে পারবেন যে উনার স্ট্র্যাটেজি কি। এটা উনি আশা করি দলের পার্টি হিসেবে আপনারা জানেন না? না, সবকিছু দলের পার্টি হিসাবে প্রেসিডেন্ট আপনাকে বলতে, আপনাকে, আমি তো হরিদাস পাল, হ্যাঁ, তো আমাকে বলতে হবে এমন সেটা সময়কালে দেখা যাবে যদি হয় নাকি সময়। হ্যাঁ, নিশ্চয়ই একটা কোনো, যেহেতু উনি প্রেসিডেন্ট, আমার বিশ্বাস যে উনি এমন কিছু করবেন যে ভিসি ইলেকশনে যে কংগ্রেস দল যাতে সার্ভাইভ করে, তার রাস্তা নিশ্চয়ই উনি বের করছেন, এটা আমার বিশ্বাস ওনার প্রতি। আচ্ছা, আমাদের যে প্রেজেন্ট আমাদের চিফ মিনিস্টার ডক্টর প্রফেসর মানিক সাহাজি, যদি বিরোধী মুখ হিসেবে আপনাকে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী হিসেবে ওনার আয়ুষ্কাল কতদিন, আর যদি ওনার মুখ্যমন্ত্রিত্ব না থাকে তাহলে 5টি এমন কারণ বলুন, বাস্তবমুখী কারণ, যেটা থেকে ওনার মুখ্যমন্ত্রিত্ব যেতে পারে। আমি বহুদিন আগে থেকেও অনেকগুলো চ্যানেলে বলেছি যে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্যারাশুট দিয়ে ল্যান্ড করেছেন, এবং 2026 সাল, আমি 2025 সালে বলেছিলাম, 2026 সালটা ওনার মনে হয় যে ওনার অন্তিম কাল রাজনীতিতে। শুধু বিরোধী হিসেবে বলছি না, একটা মুখ্যমন্ত্রী এডিসি ইলেকশন আমরা দেখেছি যে মহারাজা, অনেকে বলবে এই মহারাজার কথা চলে আসে, কারণ অনেকে বলবে যে আমি মহারাজার সাপোর্টার, অথচ আমি কংগ্রেস করি। তো যেখানে মহারাজাকে এডিসি নির্বাচনে আমরা দেখেছি যে কত চ্যালেঞ্জ করতে মুখ্যমন্ত্রী হিসাবে, যে আমরা 0 সিট
তীব্রামথা পার্টিকে 0 পাবে, বিজেপি 28-28, মানে আরো অনেক কিছু চ্যালেঞ্জ। কিন্তু এই মুখ্যমন্ত্রী তীব্রামথার হাতে গোহারা হারার পর, লজ্জাজনক হারের পর মানিক সাহাজির নেতৃত্বে আমরা কি দেখলাম? ইভেন শুধু হারার কথা বলছি না, কি আশ্চর্যজনক ব্যাপার দেখুন, তীব্রামথার কর্মীরা বিজেপির কর্মীদের বিশ্বের সর্ববৃহৎ পার্টি বলে, রাষ্ট্রবাদী পার্টি বলে যারা দাবি করে, এই সকল নেতাদের এমন ধুলায় দিয়েছে, একটা আসামি তীব্রামথার অ্যারেস্ট হয়েছে। কতটা ব্যর্থ হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী? 5টা কারণ বলছি এই তো বলছি 5টা কারণের মধ্যে একটা কারণ এটা বলছি। একটা কারণ। একটা কারণ কি, যখন তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী, দল ক্ষমতায়, কি বলে ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের উপর একটা বিরোধী, তীব্রামথা এডিসিতে বিরোধী ছিল বিজেপির, এত মারপিট করলো, এত অত্যাচার করলো, বাড়ি ছাড়া বিজেপির কর্মীরা, নেতৃত্বরা, মুখ্যমন্ত্রী তীব্রামথার একটা লোককে অ্যারেস্ট করাতে পেরেছে? পারেনি। ব্যর্থ মুখ্যমন্ত্রী, একটা কারণ। সেকেন্ড কারণ হলো পলিটিক্স। মানিক সাহাজি কতটা জানে, এটা আমি বলবো না, রাজ্যের মানুষ বলছে কতটা জানে। কেন বলছি? উনি একজন মুখ্যমন্ত্রী, উনি বলেছেন মহারাজার, এই যে অনেক বাজে কথা বলেছেন, কিন্তু অমিত শাহজি যখন এসছেন, মুখ্যমন্ত্রীর ইকুয়াল স্ট্যাটাস বানিয়ে দিয়েছেন মহারাজা প্রদ্যুৎ মাণিক্যকে, এই দেশের হোম মিনিস্টার। মুখ্যমন্ত্রী, এই যে আমরা দেখলাম কি একটা অমিত শাহজি এসেছিলেন, মুখ্যমন্ত্রীর জন্য যে চেয়ার বরাদ্দ করা হয়েছে, সেম ইকুয়াল চেয়ার মহারাজা প্রদ্যুৎ মাণিক্যের জন্য বরাদ্দ করা হয়েছে। মানে তাহলে রাজনৈতিক ইয়েটা বোঝাচ্ছেন যে আমরা যে ফর্মালিটিসটা মেনটেন করি সেটা না, ফর্মালিটিস বুঝাচ্ছি না, বুঝাচ্ছি যে মানিক সাহাজি কতটা ব্যর্থ, মানে কতটা দুর্বল। কেন দুর্বল বলছি? ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী আছে বলুন না, যদি শক্তিশালী মুখ্যমন্ত্রী হয়ে থাকে, যে যার বিরোধিতা আমি করছি সেন্ট্রাল আমাকে চাপিয়ে দেবে, তো এর মানে দুর্বল মুখ্যমন্ত্রী। শুধু পদের জন্য, মানে দুটো পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, অনেকে বলেছেন যে উনি স্বচ্ছ, যখন উনি এসছেন, শিক্ষিত, মার্জিত, স্বচ্ছ। উনি তো শিক্ষিত, এটা তো নোট। অবশ্যই, মানুষ ওনার থেকে আশা করেছেন যে বিপ্লব দেবজি যাওয়ার পর যেহেতু শিক্ষিত একজন মুখ্যমন্ত্রীকে মানুষ পেয়েছে, তো হয়তোবা মানুষের জন্য উনি কিছু করবেন, এই রাজ্যের মানুষের জন্য করবেন। কিন্তু উনি ডাক্তার মুখ্যমন্ত্রী হয়ে দেখছি ডাক্তাররা মার খাচ্ছে, স্বাস্থ্যকর্মীদের বেতন পাচ্ছে না, স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ করছে। এছাড়া দেখুন, জাস্ট একটা, এই রিসেন্টলি মনুশ্রী একটা মেয়ে, সারা রাজ্যের মানুষ এই মনুশ্রীর প্রতি একটা ইমোশন, সোশ্যাল মিডিয়াটা মানে ঝড় উঠে গেছে। একজন ডাক্তার মুখ্যমন্ত্রী হয়ে একটা মেয়ে মারা যাবে চিকিৎসার অভাবে। কিন্তু সেম একটা রোগে আক্রান্ত হয়েছে ঝাড়খণ্ড, যে ঝাড়খণ্ডের সিএম এবং স্বাস্থ্যমন্ত্রী, ওনারা মিলে কি করেছেন, এই মেয়েটাকে ওই সেম এই 18 লক্ষ না 17 লক্ষ টাকার ইনজেকশন দিয়ে ওনাকে 18 কোটি টাকা দিয়ে এই মেয়েটাকে লাইফ সেভ করেছেন। কিন্তু একজন শিক্ষিত একজন ডক্টর মুখ্যমন্ত্রী হয়ে লাভ কি, যদি রাজ্যের একটা ছোট্ট বাচ্চাকে, যে রাজ্যের ভবিষ্যৎ, তাকে বাঁচানো যায় না? বলুন, বিদ্যুৎ মন্ত্রী কি করছে সারা রাজ্যের মানুষের প্রতি? বিদ্যুৎ মন্ত্রী তো উনি যে জায়গায় যাচ্ছেন ফেলিওর। মুখ্যমন্ত্রী হিসেবে ওনার অ্যাকশন কি? উনি তো হ্যাক, সারা রাজ্যের মানুষ বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে নাজেহাল। কোথায় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট বা কি অ্যাকশন নিয়েছেন মুখ্যমন্ত্রী? যখন ওনার ক্যাবিনেটে বা ওনার এই রাজ্যের প্রধান উনি, যখন রাজ্যের মানুষ সাফার করছে, এটা উনি রতন বাবুর উপরে দোষ দিলে হবে না, উনি প্রধান, ওনার ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে কেন এটা হচ্ছে, কেন রাজ্যের মানুষ সাফার করছে। এই ইলেকট্রিসিটি নিয়ে বলুন, আজকে ত্রিপুরা রাজ্যের বাসীর কাছে গিয়ে দেখুন, বিজেপিও বলবে এই দলকে আর ক্ষমতায় যায়। এক্ষেত্রে ইদানিং প্রায় দেখা যাচ্ছে
যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার প্রায়ই ভাষণে একটা কথা বলছেন যে বিরোধীরা সরকারকে দুর্বল করার জন্য বা সরকারের ত্রুটি বের করার জন্য কিছু মহিলা কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে বাজে বাজে কথা বলাচ্ছেন, তাতে দলের মানে ভাবমূর্তি যাতে নষ্ট হয়, সবটাই বিরোধীদের চক্রান্ত। উপরও না, আমি এক্ষেত্রে বলে রাখি, যারা অরিজিনাল পদের সম্মান না দিয়ে মুখের ভাষা বাজে করে তাদের আমরা কখনোই সাপোর্ট করি না। এটা আইনতভাবে মানে যেমন আইনের দিক থেকে তুমি সামাজিকভাবে দৃষ্টিকোণ। কিন্তু আবার এসপিওর যখন যারা ওই যে মাত্র 9-10 হাজার টাকা বেতন পায়, তাদের মিসেসরা যখন সংসার চলে না এই বেতনে, সেজন্য তারা বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করেছিল, তখনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বলেছেন যে এটাও বিরোধীদের চক্রান্ত। এবং তারা পরে প্রেস মিট করে বাধ্য হয়ে বলেছে যে আমরা বিরোধীদের কোনো ইয়েতে আসিনি, চক্রান্তে আসিনি, আমরা শুধু আমাদের সংসারটা বাঁচানোর জন্য এসেছি। ঘুরে ফিরে উনি ওনার স্পিচে প্রায়ই বলেন যে মহিলাদের স্পিচে বা মহিলাদের কোনো কথাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার কি ভয় পান? আর যদি ধরি আপনিও একজন বিরোধী মুখ, বিরোধীরা তো সবসময় বিরোধিতাই করবে, যদি বিরোধী হিসেবে আপনারা অরিজিনালি বা বাকিরা কোনো চক্রান্ত না করে থাকেন, তাহলে উনি সরাসরি ওদের সাথে কথা বলছেন না কেন? যে কোয়েশ্চেনগুলি অ্যারাইজ হচ্ছে সেগুলির সলিউশন করে দিলেই তো প্রবলেম সলভ, বিরোধীরা আর কিছু করতে পারে না। এই ক্ষেত্রে আপনি আপনার মানে কিভাবে জাস্টিফাই করবেন ব্যাপারটাকে? আমি সবসময় বলি, উনি প্যারাশুট দিয়ে ল্যান্ড হয়েছেন পলিটিক্সে, তার জন্য উনি পলিটিক্যালি আনএডুকেটেড বলা যায়। কেন পলিটিক্যালি আনএডুকেটেড? উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, কোথায় কোন কন্টেন্ট ক্রিয়েটার ওনাকে কি বলেছে এটা উনি দেখলেও তো পাবলিকলি কেন বলবেন? উনি যদি কেউ মুখ্যমন্ত্রী, আমি মনে করি যে পলিটিক্যালি যাদের নলেজ আছে, কত রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন, কত গালি দেবে, কত কিছু বলবে। উনি এইসব ব্যাপারে যদি ওনার মানে লুক আফটার করতে হয়, তাহলে কি হবে? উনি রাজ্যটা চালাবে কখন? উনি যখন রাজ্যের যুবকরা আন্দোলন করছে সেটা উনি দেখতে পান না। আর কোথায় বিক্ষিপ্তভাবে দু একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি কিছু বলেও থাকে, না দেখার মতো বা ওনাকে দেখে আনুন, কথা বলুন। কোশ্চেনগুলি কি কোনো জায়গায় মানে প্রবলেম করছে? যে কোশ্চেনগুলি ওদের হয়তো প্রেজেন্টেশনের স্টাইলটা গন্ডগোল, কিন্তু কোশ্চেনগুলিতে কি এমন কোনো জোর আছে যার ধরুন সিএম এর ভাষণে তা জায়গা পাচ্ছে? 200%। কারণ উনি এই জায়গায় ভয় পাচ্ছেন যখন, যেমন দেখুন আমাদের রাজ্যের, এটা বলতে দুঃখ হয় এই কথাটা, আমিও একজন বিরোধী দলেই আছি। আমাদের রাজ্যের বিরোধীরা যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কোথায় একটা খামতি আছে। কেউ বলতে পারে যে তুমি অনেক বড় হরিদাস পাল, তুমি কি করবে, বা এই বলতে পারে। কিন্তু আমি বলতে চাই, দেখুন এই পিআরটিসি নিয়ে সারা রাজ্যের যুবকরা চিন্তিত, এই যে পিআরটিসি কমেন্টটা নিয়ে। কিন্তু রাজ্যের বিরোধী দলগুলোর ভূমিকা কি? সেটাই আমরা আসবো টপিক। কি ভূমিকা? কোনো ভূমিকা নেই। যখন এবং শুধু কি তাই, এবং আমি একটা কথা ভাবুন, এই যে কারেন্টের প্রবলেমটা রিসেন্টলি এত ক্রিয়েট হয়েছে, আপনাদের বিরোধীদের তো কোনো আমি কিছু আমি এটাই বলছি, আমার বিরোধী হিসাবে সত্যি কখনো কখনো প্রচন্ড দুঃখ হয়, প্রচন্ড দুঃখ হয়। কারণ এত ইস্যু রাজ্যে, মানিক সাহাজি মানে কোনো বিরোধী দল, লোকের প্রয়োজন হয় না। একটা আন্দোলন করতে 400-500 লোক নিয়ে আন্দোলন করা অনেক মুভমেন্ট হলো আসল ব্যাপার। আমি যখন যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, তখনও আমাদের সংগঠনের মানে খুব বেশি বিস্তার লাভ ছিল না। যে কোনো ইস্যুতে আমি থানা ঘেরাও করতাম। নাম বলবো না, এক পুলিশ অফিসার আমাকে বলেছেন ফোন করে, উনি সবসময় আমার সঙ্গে রিলেশন রাখতেন। তো আমি ভাবতাম যে কেন রিলেশন রাখছে। একদিন উনি শুনেছেন যে আমি ওনার থানা ঘেরাও করব, উনি আমাকে ফোন করে বললেন যে প্লিজ ব্রাদার, তুমি আমার পিএসএ এসে ঘেরাও করবে না, তোমার কি প্রবলেম আমি সলভ করে দেবো। তাহলে বললাম কেন? আমি ঘেরাও করলে এটা আমার কনস্টিটিউশনাল রাইটস। বলছে দেখো আমার তো বদনাম হয়ে যাবে। এই যে আমরা কতজন, 50 জন 100 জন যুব কংগ্রেস গিয়ে থানা ঘেরাও করবো, কিন্তু পুলিশ অফিসার আমাকে মানে রিকোয়েস্ট করছে যে প্লিজ আপনি আন্দোলন করবেন না আমার থানাতে এসে, আমার জুরিডিকশনে আছে, তাহলে কি হবে, আমার মানে বদনাম হয়ে যাবে। এই জায়গায় আমাদের রাজ্যের বিরোধী দল যদি লোক সংখ্যা কত এটা ইম্পর্টেন্ট না, প্রতিটা ইস্যু নিয়ে যদি হাইলাইট করতো, তাহলে মানিক সাহাজির অনেক সময় মনে হয় যে বিরোধী দলের কিছু কিছু নেতারা কি মানিক সাহাজির সঙ্গে সেটিং এ আছে। মানে আপনি কি এটা সবার সামনে এডমিট করছেন আপনাদের বিরোধী দলের নেতারা সেটিং এ আছে? নেতারা সেটিং এ আছে মনে হয়। তার জন্য তো
এই রাজ্যে আপনি বলুন না, সারা রাজ্যের মানুষকে জিজ্ঞেস কারণ করবেন। ত্রিপুরা রাজ্যে বিরোধীদের ওঠানোর মতো কিন্তু প্রচুর টপিক আছে, কিন্তু সে তুলনায় আমি তো এই তো বলছি যে এত ইস্যু, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার মতো ইস্যু আছে, কিন্তু কোথায় তাদের বিরোধীদের ভূমিকা? এই বিরোধী নেতারা কি ভাবে যে আমরা ভাতা পাচ্ছি, আমরা এমএলএ ভাতা পাচ্ছি, আমরা ওই কি এমএলএ রিটায়ারমেন্ট এমএলএ। তাহলে তো কালকে তো ব্যাপারে হেডলাইন হয়ে যাবে যে রাঘু দাস সদলীয় কোন্দলে লিপ্ত। না, কোন দল বলছি না, আমি আমি অ্যাজ এ সিটিজেন অফ ত্রিপুরা হিসেবে বলছি যে যারা রাজ্যের দায়িত্বে আছে বিরোধী দলের, তাদের যেমন বিরোধী দল নেতা, আমি শুভেন্দু অধিকারীকে আপনি যাই বলুন না কেন, আমার অপোজিশন পার্টি, কিন্তু বিরোধী দলের নেতা হিসেবে দেখিয়েছে পশ্চিমবাংলায় যে কি করে বিরোধী দলনেতা হতে হয়। কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কোথায়? আমাদের রাজ্যের বিরোধী নেতা মুখগুলো কোথায়? কি করছে ওরা? কোথায় মুভমেন্ট? বলুন না, আপনারা বলুন, পাবলিক বলবে। তো এটা সদলীয় কোন দল নয়, আমি সদলীয় কথা বলছি না, বিরোধী শুধু কংগ্রেস। কিন্তু যারা প্রধান দায়িত্বে আছে তাদের পাবলিকের জন্য, বিরোধীদের আমি মনে করি সরকারকে সঠিক পথে চালাতে পারে একমাত্র বিরোধী দল। আর এই যে সরকারের আজকে হজরবলব অবস্থায় চলছে, তার জন্য দায়ী মানিক সাহাজি না, তার জন্য দায়ী বিরোধী দল। আজকে আমাদের মেইন টপিক ছিল পিআরটিসি সংক্রান্ত যে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেটাতে আমরা চলে আসি। ব্যাপারটা হচ্ছে এমনিতেই ত্রিপুরা রাজ্যের বেকারত্বের সমস্যা প্রচন্ড বেশি, কারণ ত্রিপুরাতে বড় কোনো এমন শিল্প নেই বা কোনো প্রাইভেট আপনি এন্টারপ্রেনিয়রশিপও নেই যার দৌলতে একসাথে অনেকগুলি পরিবার বাঁচতে পারে। ছোটখাটো যেগুলি তৈরি হচ্ছে তো হচ্ছে, সঙ্গে সরকারি চাকরিটা খুব লিমিটেড একটা পর্যায়ে গিয়ে ঠেকে। সেক্ষেত্রে যদি ত্রিপুরা সরকারের এমন সিদ্ধান্ত আসে যে পিআরটিসিটা বাধ্যতামূলক নয়, তার মানে আউট অফ স্টেটের লোকরাও এটার মধ্যে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটার মধ্যে কথা তো তাই দাঁড়ায়, কারণ আমাদের পিআরটিসি মানে কি, ত্রিপুরাতে তুমি যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোল্ডার, তো সেটারই যদি কোনো বালাই না থাকে তাহলে তো বাইরে থেকে লোক আসবে। এই ম্যাটারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা ইউথের জন্য কতটা বেনিফিশিয়ারি আর কতটা লসের বলে আপনার মনে হচ্ছে? দেখুন, প্রথমত হলো যে এই যে পিআরটিসি যে উইথড্র করা হয়েছে, এতে কি হয়েছে, রাজ্যের পিআরটিসি উইথড্র করা মানে এক কথায় বাইরের লোকের জন্য ত্রিপুরার দরজা খোলা। সরকারি চাকরির দরজাটা খোলা। এবং আমি এটা নিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়া থেকে স্টেটমেন্ট দিয়েছিলাম, প্রটেস্ট করেছিলাম। আমার এটাই দুঃখ যে এত বড় একটা ইস্যু, রাজ্যের বিরোধী দলগুলোর কোনো কর্ণপাত নেই, কোনো প্রটেস্ট নেই। আমি দেখেছি অনেকে বলতে, আমি ভালো প্রশ্ন করেছেন, আমি খুব ভালোভাবে এটা বলতে চাই। এর মাঝখানে একটু ইন্টারাপ্ট করে দিই, যেহেতু আপনি একজন এডুকেটেড পার্সন, আপনি চাইবেন ডিপার্টমেন্টে সব এডুকেটেড পার্সন থাকুক, নাকি সো কল্ড একটু কম এডুকেটেড বা কম্পিটিটিভ এক্সামে না টেকা মানুষ? যদি সেক্ষেত্রে যদি বাইরের ছেলেরাও আসে, আমি গভর্নমেন্টের একটা পজিটিভ দিক শুধু তুলছি, তাহলে তো মেধাভিত্তিক কম্পিটিশনটা বেড়ে যাবে না? তাহলে তো গভর্নমেন্ট তো একদম বেস্ট পার্সনটা চুজ করতে পারবে, হয়তো এটা ওদের উদ্দেশ্য। এটাকে আপনি কি নজরে দেখবেন? মানে আপনি বলতে চাইছেন যে মেধা ছাকতে চায়, ডেফিনেটলি। তো মেধা ছাকতে গিয়ে যদি আমাদের ত্রিপুরার ছেলেদের ছেঁকা দেওয়া হয়, রাজ্যে তুমি ত্রিপুরার ছেলেদের ভোটে তুমি নির্বাচিত সরকার, তো তুমি যখন ভোটের সময় তাদের ভোট চাইবে, আর ভোট পার হওয়ার পরও তুমি তাদের কথা চিন্তা করবে না। প্রথম বলবো যে ত্রিপুরা কেন, ত্রিপুরার কথা বাদ দিন, আসাম বলুন, অরুণাচল বলুন, এই যে অরুণাচল প্রদেশে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন, এই হলো পত্রিকা, ত্রিপুরা দর্পণে এটা উঠেছে, স্পেসিফিক হেডলাইন, আমি এটা দিয়ে দেবো আপনাকে প্রয়োজনে। সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক করলো অরুণাচল। কবে? ত্রিপুরার যখন মন্ত্রী এই স্টেটমেন্টটা দিয়েছেন যে পিআরটিসি বাধ্যতামূলক না, আর 5 বছরের এই স্কুলিং সার্টিফিকেট হলেই চলবে, তার 24 ঘন্টার মধ্যেই অরুণাচল প্রদেশে প্রেমা কুন্ডুর সরকার, বিজেপি সরকার, স্টেটমেন্ট দিয়ে বলেছে যে 5 বছরের পিআরটিসি বাধ্যতামূলক। দেখুন কি বলেছে, স্থায়ী বসবাসকারী, মানে পিআরটিসি বাধ্যতামূলক, এবং স্থানীয় আদিবাসী পরিচয় থাকতে হবে, এবং একটা ভাষা জানতে, স্থানীয় ভাষা জ্ঞান জানতে হবে। হ্যাঁ, তো আমাদের সরকার এই যে স্টেটমেন্টটা 100% জনবিরোধী স্টেটমেন্ট, তো হাইকোর্ট থেকে না বলে এটার পক্ষে রায় দিয়েছে। মিস ইন্টারপ্রিট করা হচ্ছে।
আমি এটাও দেখিয়ে দিতে চাই আপনাকে। আমার কাছে তথ্য এটা আছে। অনেকে আমি যখন লাইভ করেছিলাম একটা ভিডিও, মানে এটা প্রোটেস্ট করেছিলাম, অনেক যারা এই রাজ্যের অন্ধভক্ত তারা গিয়ে বলছে যে হাইকোর্টের অর্ডার, এবং সরকারও বোঝাতে চাইছে যে হাইকোর্ট বলেছে যে পিআরটিসি উইথড্র করার জন্য, তার জন্য Compulsory না। সরকার এটা কম্পালসারি না, তার জন্য সরকার এটা করছে। কিন্তু স্পেসিফিক ভাবে আমি নাম্বার বলে দিচ্ছি, রিট পিটিশন নাম্বার 144/2025, এটা করেছিল অরুণ কুমার পানোয়ার, মানে পিটিশনার ছিল, দিল্লির ছেলে। এখানে স্পেসিফিক ভাবে সরকার সারেন্ডার করেছে। কোথায় আমি বলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হলো জাজমেন্ট, আর এই হলো দেখুন, এই জাজমেন্টের প্যারা 3 ক্লিয়ারলি বলেছে, লার্নেড অ্যাডভোকেট জেনারেল ফার্দার সাবমিট দ্যাট ইন ভিউ অফ দ্য ক্যাবিনেট ডিসিশন দ্য পিটিশনার ইজ এন্টাইটেলড টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাবাভ পোস্ট আন্ডার দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড 10/2025 and 11/2025। মানে এখানে অলরেডি ক্যাবিনেট মিনিস্টার এখানে clearly বলেছে, পিটিশনার অ্যাপ্লাই করতে পারবে। বলছে যে সরকারকে, মানে হাইকোর্টে এফিডেভিট সাবমিট করেছে সরকারের অ্যাডভোকেট জেনারেল, সরকারের পক্ষ থেকে, যে ক্যাবিনেট ডিসিশন করে সরকার সিদ্ধান্ত নিয়েছে পিআরটিসি ছাড়া চাকরিতে অ্যাপ্লাই করতে হবে। এই ভদ্রলোক অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, করতে পারবে। এক্ষেত্রে তখন হাইকোর্ট ডেফিনিট জাজমেন্ট আছে হাইকোর্ট কি? কোথাও, যারা বলছে, আমি চ্যালেঞ্জ করে বলবো, মানে যতটা আমি দেখেছি, যে হাইকোর্ট কোথাও বলে নাই যে পিআরটিসি উইথড্র করতে হবে। এই অর্ডারের পর তখন কোর্ট কি বললো, হাইকোর্ট কি বললো দেখুন, লাস্টলি, we therefore dispose of the writ petition leaving the question of law open, মানে question of law open বলে হাইকোর্ট ডিসপোজ করে দিয়েছে কেস। কেন? সরকার বলছে যে আমরা পিআরটিসি ছাড়াই অ্যাপ্লাই করতে দিচ্ছি ওকে, মানে যে পিটিশনার ছিল। এখন আবার সে আরেকটি মামলা করেছে, অরুণ কুমার পানোয়ার, এটা রিট পিটিশন নাম্বার 257/2026, এটা পেন্ডিং আছে। লিস্ট দ্য ম্যাটার অন 24 আগস্ট 2026, সেম রিলেটেড করেছে। এর মানে এখনো হাইকোর্ট এটা নিয়ে কোনো ডেফিনিট সিদ্ধান্ত নেই, কোনো স্পেসিফিক ডিক্লারেশন বা কোনো স্পেসিফিক অর্ডার হাইকোর্টের নেই। এটা সরকার, তার মানে এটা যদি আমরা ধরতে যাই তাহলে হাইকোর্ট থেকে অন্তত পক্ষে কোনো রায় দেখাতে পারবে না বলে আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন। 100%। এছাড়াও বলছি, ধরুন হাইকোর্ট এটার মধ্যে ধরুন 16 সাবক্লজ 2-তে এটা আটকে যাবে যদি কোর্ট, ধরুন আইনের কথা বলছি, ধরুন সরকার বললো না পিআরটিসি ম্যান্ডেটরি, তো এটা আর্টিকেল 16 সাবক্লজ 2-তে আটকে যাবে। কিন্তু যদি ত্রিপুরা সরকার বলে যে ককবরক ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি, মানে ভাষা জ্ঞান, ত্রিপুরার ভাষা জানতে হবে, ধরুন ত্রিপুরার একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পেপার, ধরুন 20 মার্কসের এক্সাম দিতে হবে, মানে কত ধরনের টেকনিক্যাল। যদি সরকার চায় যে আমার রাজ্যের ছেলেদের বাঁচাবো, এক্ষেত্রে সরকার আরেকটা প্রসঙ্গ তুলেছে 5 বছরের স্কুলিং সার্টিফিকেটের ফ্যাক্টরটা। যে মন্ত্রী সুশান্ত যদি নিজেও জানেন যে ত্রিপুরা রাজ্যে বোধহয় খুব সহজেই টাকার বিনিময়ে স্কুল সার্টিফিকেটটা ইজিলি পাওয়া যায়, 8 পাসের সার্টিফিকেট ভুরি মানুষ নিয়ে নিচ্ছে। আর ইভেন এটা তো ছেড়ে দিন, এটার উপর বেস করে বহু বাংলাদেশি ভুয়ো আধার কার্ড তৈরি করে নিচ্ছে। আমাদের কাছে নাম ধাম সহকারে, অ্যাড্রেস সহকারে প্রুফ আছে যে কতজন মানুষ ভুয়ো আধার কার্ড তৈরি করে নিচ্ছে। যেখানে পয়সার বিনিময়ে ভুয়ো আধার কার্ড তৈরি করাটা এতটা ইজি হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে, অনেক বিজেপি নেতাই বলছে জিনিসটা, তাহলে স্কুল সার্টিফিকেট পাওয়াটা তো আরো ইজি। সেই জায়গায় পিআরটিসি একজন ধরুন টিসিএস অফিসার সম্ভবত সেটাকে ইস্যু করে সমস্ত ভেরিফিকেশনের পরে একটা অনলাইন প্রসেস বা সবকিছু, তো এটা তো কঠিন বিষয়, এটা পাওয়া ইজি। যেমন দেখুন মহারাষ্ট্র, আমি কেসটা নাম বলছি, সুপ্রিম কোর্ট ভ্যালিড করেছে এটা, মানে সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র স্টেটে এই যে ভাষাটা, মারাঠি ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি করে দিয়েছে চাকরির ক্ষেত্রে, এই ভাষা জানা বাধ্যতামূলক। তো বিভিন্ন স্টেট, মিজোরাম আছে,
হিমাচল আছে, উত্তরাখণ্ড, অরুণাচল, জম্মু কাশ্মীর, বহু স্টেটগুলোতে এই ধরনের টেকনিক্যাল পয়েন্ট এনে বাইরের ছেলেদের মানে চাকরির ক্ষেত্রে থেকে বাদ দিচ্ছে। কারণ অবভিয়াসলি যখন স্টেটের আপনার ভ্যাকেন্সির পরিমাণ কম থাকবে তখন সবাই চাইবে যে রাজ্যের ছেলে মেয়েগুলি একটু পাক। আখেরে যদি স্বার্থপূর্ণ রাজ্যের বেকাররা হয় তাহলে তার প্রভাব বোধহয় ভোট বাক্সে করতে পারে। কারণ একে তো আমি দ্রব্যমূল্যের বৃদ্ধি, তার উপরে পেট্রোল নিয়ে সমস্যা, তার উপরে চলছে বিদ্যুতের বিলের সমস্যা, তারপরে এমনিতেই চাকরি হচ্ছে না, সে জায়গায় লোন পেতে গেলেও বিশাল ঝক্কি। এত কিছুর পরে যদি একটা ছেলে বা একটা মেয়ে শিক্ষিত হয়ে আশা করে সরকারি নিয়োগ পাবে, সেক্ষেত্রে যদি কম্পিটিশনের মার্কেটটা এতটা এনলার্জ করে দেওয়া হয়, সেটা মেবি গভর্নমেন্টের জন্য একটু চিন্তার বিষয় হলেও হতে পারে ইলেকশন টাইমে। তো এটা এখন আমি ওপেন ক্যামেরায় বলছি যে এই রাজ্যের যারা বিরোধী দলের প্রধানরা আছেন তাদের ভূমিকা নিয়ে বহু মানুষ প্রশ্ন চিহ্ন। তো একটা কথাই বলবো, রাজ্যের ইউথের দিকে ভাবনা চিন্তা মনে করার সময় গভর্নমেন্টের এসে গেছে। কারণ বারবার পেটে লাথি পড়লে না পিঠে বেশিক্ষণ সইবে না। তো সেই ক্ষেত্রে নেক্সট ইলেকশনের আগে যদি ইলেকশনের 6 মাস আগে ভালো ভালো বেনিফিশিয়ারি বেনিফিট দিয়ে ভোট কিনে নেওয়াটা বোধহয় এত ইজি হয়ে দাঁড়াবে না ত্রিপুরার মতো মার্কেটে। তো সেই ক্ষেত্রে ত্রিপুরার ইউথের কথা ভেবে হলো গভর্নমেন্টের উচিত পিআরটিসির ব্যাপারে আরেকটা বার সিদ্ধান্ত নেওয়ার জন্য। কারণ স্কুল সার্টিফিকেটটা পাওয়া বোধহয় মেবি মাস্ট মানে অনেক বেশি ইজিয়ার দেন পিআরটিসি। তো এক্ষেত্রে পিআরটিসিটা মানে বাধ্যতামূলক করাটা পিআরটিসির সঙ্গে আরো অনেক কিছু, যেমন ভাষা, টেকনিক্যাল কন্ডিশন রাখাটা, অঙ্গরক ভাষা, ডোমিসাইল সার্টিফিকেট থেকে শুরু করে তারপর ধরুন যদি ধরুন যে 10-12 মাধ্যমিক এবং 12-এর ম্যান্ডেটরি যে ত্রিপুরা থেকে পাস করতে হবে। ধরুন যেমন সার্ভিস রুল যেটা, এটা অ্যামেন্ডমেন্ট করা। যেমন ধরুন মিনিমাম চাকরি, বাইরের লোক কেউ ত্রিপুরায় চাকরি পেলে মিনিমাম 5 বছরের আগে সে চাকরি ছাড়তে পারবে না। 5 বছরের আগে সে যেমন ওই যে ডেপুটেশনে, ইন্টারস্টেট ডেপুটেশন যেতে পারবে না। মিনিমাম 3 ইয়ার্স রুরাল এরিয়াতে চাকরি করতে হবে। ত্রিপুরার ছেলেরা বেঁচে যাবে। আমাদের স্টেটের মঙ্গলের জন্য সরকার আশা করি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আর আজকে আমাদের এই মূল্যবান যে টপিকে আলোচনা হয়েছে, আপনাদের কমেন্টস অবশ্যই আমাদের জানাবেন যে কি মতবাদ আপনাদের তরফ থেকে। আপনারা কি চাইছেন পিআরটিসিটা থাকুক? দলমত নির্বিশেষে বলছি, কারণ পরিবারটা সবার চালাতে হয়, সে যে দলই করুক। তো পিআরটিসি থাকাটা দরকার না থাকলেই ভালো, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। নমস্কার।